সিএনএন 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জের নিলামবাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এক শিশু সহ 6 জনের মৃত্যু। মোদী সরকারের তৃতীয় দফা বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোনা, রূপো, মোবাইল ও ফোনের চার্জারের দাম কমল। গৃহবধূ রবিতা দাসের মৃত্যুর ভিন্ন মোড়, হত্যার অভিযোগে স্বামীসহ পরিবারের সদস্যের বিরুদ্ধে মামলা। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই অফিসে কর্মীদের বেতন সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন। বুধবার দুদিনের বরাক সফরে আসছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। এবার দেখে নেব সংবাদ বিস্তারিত। করিমগঞ্জের নিলামবাজারে বেড়াজাল নামে জায়গায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় শিশু সহ 6 জনের প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে জেলা শাসক মৃদুল কুমার যাদব ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করে অবরোধ মুক্ত করেন। একটি অটো ও ভেনু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন জাহিদা বেগম, বয়স 25, বেদানা বেগম, বয়স 50, রাহুল আলম, বয়স 30, গুলজার হোসেন, বয়স 30, সাজিদুল হোসেন, 18 মাস ও হাসিনা বেগম, বয়স 50। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার সংসদে টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারমণ। সংসদে এদিন পেশ করা হয় 2024-25 অর্থবর্ষের বাজেট। কর ছাড় থেকে শুরু করে সোনা, রূপো, মোবাইল ও ফোনের চার্জারের দাম কমল। Employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. With a 3-fold increase in domestic production and almost a 100-fold jump in exports of mobile phones over the last 6 years, the Indian mobile industry has matured. In the interest of consumers, I now propose to reduce the BCD on mobile phone, mobile PCBA and mobile charger to 15%. Critical minerals to enhance domestic value addition in gold and precious metal jewelry in the country, I propose to reduce customs duties on gold and silver to 6% and that of platinum to 6.4%. বিবাহের 10 বছর অতিক্রান্ত হলেও 2 ফুটফুটে ছেলে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বছর 28-এর গৃহবধূ রবিতা দাস। কিন্তু গত 20শে জুলাই সেই হতভাগা স্ত্রীর কপালে জুটল এক মর্মান্তিক মৃত্যু। উল্লেখ্য, কাছাড় জেলার শ্রীকোনা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে হয় সেই একই এলাকার বাসিন্দা মাঝঘাটের প্রণব কুমার দাসের সঙ্গে। রবিতার মৃত্যুর পর হত্যাকাণ্ডকে আত্মহত্যার ঘটনা সাজাবার চেষ্টা করে আসছিল স্বামী প্রণব ও তার পরিবারের লোকেরা। পুলিশ তদন্তে নেমেছে।
একটা দুঃখজনক ঘটনা এই প্রথমবার ঘটেছে মাছঘাট বাজার প্রাঙ্গণে। আজকে বিগত 10 বছর হয়ে গেছে আমাদের এলাকা আলমবাগবাসী শ্রীমান কৃষ্ণ দাস ওনার প্রথম কন্যা রবিতা দাস বিয়ে দিয়েছে মাছঘাট বাজারে। আবু ও টিভি মেকানিক্স কাজ করে সেকুনা বাজারে ওর দোকান। কি বলবো, প্রথমে ভালো দেখে বিয়ে দিয়েছে, তারপরে টর্চার করে ওকে অনেক টর্চার করে অনেক মারধর করে, খালি বলে বাবার ঘর থেকে কিছু নিয়ে আসো, টাকা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, যদি সময় মতো এনে না দেয় ওকে টর্চার করে মারধর করে। এমন অবস্থা হয়েছে গত 20 তারিখ শনিবার ছিল, ওই দিনে মাছঘাট বাজারে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ছিল। সম্ভবত না কেউ না থাকার শর্তে এই সুযোগে এই শয়তানে আমাদের বোনটিকে নিষ্পাপভাবে গলায় রশি বেঁধে হত্যা করেছে। হত্যা করে অটোকে ডেকেছে, বারবার 4-5টা অটো ড্রাইভারকে ডেকেছে, অটো নিয়ে যায় ওর ঘরের সামনে। ও কি করবে ও বুঝে পাচ্ছে না, অটো দিয়ে কি মেডিকেল নিয়ে যাবে না কি করবে ও বুঝে উঠতে পারছিল না। তারপরে একটা অটো করে মেডিকেল নিয়ে যায়, মরা দেহটি নিয়ে যায়। নিয়ে গিয়ে মেডিকেল মেয়ের যাকে মেরেছে ওর বাবার বাড়িতে খবর দেয় যে তার স্ট্রোক হয়ে গেছে, গরমে অতিরিক্ত গরমে স্ট্রোক হয়ে গেছে, তার অবস্থা বেশি ভালো নয়, আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি, তোমরা আসো। ওরা যখন আসে, যাওয়ার পরে গিয়ে দেখে যে ডাক্তার বলেছে ও মৃত, কিন্তু সে কোনো ডাক্তারের কাছেও নিয়ে যায়নি, রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে। একটি দুঃখ ঘটনা যে একটা মানুষ যদি নর্মালভাবে মারা গেছে, আমরা ভেবেছি যে ও নর্মাল মারা গেছে। আমরা এসে দেখি যখন গলায় স্পট একটা নিশান রয়েছে, এই নিশান দেখে আমরা ভাবি যে ও স্ট্রোকে মারা যায়নি, ওকে হত্যা করা হয়েছে। যাতে এরকম ঘটনা দুইবার না হয়, যেভাবে রবিতাকে আজকে নিঃশস্যভাবে হত্যা করেছে, এই ধরনের শিকার যাতে আর কেউ না হয়। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর ওকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে তাকে যেভাবে কঠোর থেকে কঠোর শাস্তি, আমরা ফাঁসি চাই, ওর জন্য ফাঁসি হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে ওর ফাঁসি হয়। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই অফিস প্রাঙ্গণে আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা বেতন সহ অন্যান্য দাবি নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন। মঙ্গলবার অসম আরবান ওয়াটার সাপ্লাই সুয়ারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সুয়ারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন, বিগত 17 মাস থেকে বেতন পাচ্ছেন না তারা। পর্যাপ্ত রেভিনিউ থাকা সত্ত্বেও প্রত্যেক মাসে বেতন নিয়ে টাল বাহানা করা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। পর্যাপ্ত পরিমাণে রেভিনিউ থাকা সত্ত্বেও প্রত্যেক মাসে বেতন নিয়ে টাল বাহানা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। আমরা মাস ডেপুটেশন প্রোগ্রাম করে জানিয়ে দিয়েছিলাম আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, যদি 15 দিনের মধ্যে কর্মচারীদের 17 মাসের মান্থলি ওয়ার্কিং ডেজের স্যালারি সহ অন্যান্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তাহলে 15 দিন পর সংগঠন তার প্রত্যক্ষ আন্দোলনে ফেজ ওয়াইজ স্টেজ ওয়ান অ্যাকশনে ঝাঁপিয়ে যায়। কিন্তু আজ মাসের 23 তারিখ চলে যাওয়ার পরও দেখা গেল যে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে চলছে। এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন তারা মনে করেননি। এমনকি এই ডিভিশনের কার্যবাহী অভিযন্তা শ্রদ্ধেয় দীপরা মহোদয় এরপরেও এমনিতেই উনি ফাঁকি দেন, গুয়াহাটিতে বসে শিলচরের ডিভিশনের বেতন উনি গণছেন, কিন্তু এই 23 দিনের মধ্যে উনি আমাদের সাথে যোগাযোগ করে তো দূরের কথা, কর্মচারীদের অভাব অভিযোগ সরজমিনে দেখার জন্য উনি শিলচরে আসেন। তো আমরা বাধ্য হয়ে আমরা আমাদের যে আগের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার আমাদের কার্যকরী কমিটির বর্ধিত কার্যকরী কমিটির এক সভা আমরা আহ্বান করেছিলাম। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগের যে সিদ্ধান্ত সেটাকে সামনে রেখে আজকে আমরা কর্তৃপক্ষকে
একটা ডেমনস্ট্রেশন দেব। ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানতে চাইব যে আমাদের কর্মদিবসের বেতন পর্যাপ্ত পরিমাণে তহবিল থাকা সত্ত্বেও, রেভিনিউ থাকা সত্ত্বেও যে আমাদের কেন প্রত্যেকটা মাসে আমাদের এই কর্মদিবসের বেতন নিয়ে তালবাহানা করা হয়। সরকার থেকে বা এখান থেকে এই যে প্রকল্পে যারা আধিকারিকরা আছে, একটা ব্লেম সবসময় তুলে নেন যে আমরা নাকি গণতান্ত্রিক আন্দোলন করি না, কর্মচারীরা নাকি গণতান্ত্রিক আন্দোলনের বাইরে চলে যান। আজকে পুলিশ প্রশাসন, মাননীয় এসপি মহোদয় এখানে পুলিশদেরকে পাঠিয়েছেন, ওরা কর্তব্যে আছে, তারা সচক্ষে দেখতে পাচ্ছেন যে কর্মচারীরা কতটুকু শৃঙ্খলা পরায়ণ। তাদের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য শৃঙ্খলাভাবে যে আন্দোলন করে যাচ্ছেন। আমি আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কর্মচারী ফেডারেশন সর্বদা তাদের পাশে থাকবে এই আশ্বাস দিচ্ছি। পাশাপাশি আমি আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই, উনি ওনার বক্তব্যে একটা বলেছিলেন যখনই আমাদের পর্যাপ্ত পরিমাণে রেভিনিউ হবে, নির্দেশ দিয়েছেন, মিউনিসিপ্যালিটি বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন যখনই আমাদের পর্যাপ্ত পরিমাণে রেভিনিউ হবে তখন যেন আমাদের কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জেলার যে অভিভাবক ডিস্ট্রিক্ট কমিশনার, ওনার কথাটাও আমাদের মিউনিসিপ্যালিটির বোর্ডের কর্তৃপক্ষ মানতে চাইছে না। এর ভেতরে কি আছে, কোন কালো অঙ্গুলির নির্দেশে এগুলো তারা করতে সাহস পাচ্ছে, এগুলো এখনো বেরোনো দরকার। ধন্যবাদ, নমস্কার। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু দুদিনের সফরসূচি নিয়ে বুধবার শিলচরে আসছেন। বুধবার তিনি কাছাড় জেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় হাইলাকান্দি যাবেন। হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সারা আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি কুম্ভীরগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। এনআরসিতে নাম থাকার পরও যারা আধার কার্ড পাননি তাদের ভিড় উধারবন সার্কেল অফিসে। আজ আধার কার্ডের জন্য যাবতীয় প্রমাণপত্র জমা দিতে বহু লোক সার্কেল অফিসে ভিড় জমিয়েছেন। এনআরসি চূড়ান্ত খসড়া তালিকায় নাম উঠলেও অনেকেই আধার কার্ড পাননি। एक्चुअली আমাদের ডিসি মহোদয়ের আদেশ মতে গতকালকে থেকে যাদের গত এনআরসি ড্রাফটে নাম এসেছিল কিন্তু ওনাদের আধার কার্ড হয়নি, তাদের জন্য গভর্নমেন্ট থেকে সুযোগ দেওয়া হয়েছে এবং আমাদের অফিস থেকে ফর্ম দেওয়া হয়েছে। ফর্মটা ফিল আপ করে তারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে আপনার যার আধার কার্ড হয়নি ওনার এনআরসিতে নাম থাকা, এনআরসি ড্রাফটে নাম থাকা বাধ্যতামূলক। যাদের এনআরসিতে নাম আছে শুধু তারা আধার কার্ডের জন্য অফিসে এসে আমাদের সব সুবিধা করে দিয়েছি, সুন্দরভাবে ওরা আবেদন করতে পারবে। আর সঙ্গে ওই ফ্যামিলির আরেকজন সদস্য যার এনআরসিতে নাম আছে এবং আধার কার্ডও হয়েছে, উনি ওনার নামও এবং ওনার ভোটার আইডি, ওনার প্যান কার্ড, ওনার আধার কার্ড সব কপি দিয়ে উনিও ওনার নামও ফর্মের মধ্যে আসবে। তাদের ফ্যামিলি লিঙ্কেজ থাকবে যে আমার ফ্যামিলির একজনের নাম আসেনি, আমার এসেছে এবং আমার আগে যে এনরোলমেন্ট করেছিলাম আধারে এনরোলমেন্টের কপিটাও দিতে হবে। অ্যাকর্ডিংলি আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করছি গতকালকে বিকাল থেকে। আগামী 3-4 দিন অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে। তারপরে ডিসি মহোদয়ের আদেশ মতে ওটা আবার আপনার বায়োমেট্রিকের কাজ শুরু হবে। যারা অ্যাপ্লিকেশন দিচ্ছেন ওদের আমরা কন্ট্যাক্ট নম্বর নিচ্ছি, ওনাদেরকে আমরা ডাকবো এবং বায়োমেট্রিক করাবো। এই জন্য আমরা আমাদের অফিস থেকে আমরা সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করে যাব। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।